আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আজকের এই টিউটোরিয়ালে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ফরম্যাটিং ইন এক্সেল এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমরা আলোচনা করব ফ্রন্ট নিয়ে। এখানে আমি ফ্রন্টে কিছু কমান্ড লিখে দিয়েছি, আমরা একে একে সেই কমান্ডগুলোর ব্যবহার দেখব। সবার আগে বোল্ড, এখানে যে বোল্ড লেখাটি রয়েছে, আমি যদি লেখাটিকে বোল্ড করতে চাই অর্থাৎ মোটা করতে চাই, এখানে যে দেখছেন একটা আমার হোম ট্যাবের অধীনে এই যে বি যে লেখাটি রয়েছে এখানে প্রেস করার সাথে সাথেই এখানে একবার ক্লিক করলেই আমার যে লেখাটি ছিল এটি বোল্ড হয়ে গেছে। আর এই লেখাটি যদি আমি আবার আনবোল্ড করতে চাই তো এখান থেকে আমি আবার জাস্ট বোল্ডে ক্লিক করলেই লেখাটি আনবোল্ড হয়ে যাবে। এর একটি শর্টকাটও রয়েছে, আমরা সেই নির্দিষ্ট সেলটি সিলেক্ট করে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করার সাথে সাথেই লেখাটি বোল্ড হয়ে যাবে, আবার আমরা কন্ট্রোল বি প্রেস করলে লেখাটি আনবোল্ড হয়ে যাবে। আমাদের পরবর্তী টুলসটি হচ্ছে ইটালিক। কোনো লেখাকে ইটালিক করার জন্য আমরা আমাদের হোম ট্যাবে যাব এবং সেখান থেকে যে এই যে ফ্রন্টের এখানে যে আই লেখাটি রয়েছে এটাকে বলে ইটালিক, এখানে ক্লিক করলে আমাদের লেখাটি ইটালিক হয়ে যাবে। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করি লেখাটি ইটালিকটি সরে যাবে। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাটি ইটালিক হয়ে যাবে এবং আবার কন্ট্রোল আই ক্লিক করলে আমরা যে নির্দিষ্ট সেলটি সিলেক্ট করেছিলাম সেখানে লেখাটি আনইটালিক হয়ে যাবে। আমাদের পরবর্তী অপশনটি হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি কোনো লেখাকে আন্ডারলাইন করতে চাই সেজন্য আমাদের হোম ট্যাবে যাব এবং হোম ট্যাবের আন্ডারে যে অপশনটি রয়েছে এখানে আন্ডারলাইন, এটা ক্লিক করার সাথে সাথে লেখাটা দেখছেন এই যে আন্ডারলাইন হয়ে গেছে। আমি একটু বড় করছি রোটাকে, দেখেন এখানে নিচে একটা আন্ডারলাইন এসেছে। আমরা যদি আন্ডারলাইনটি সরাতে চাই যেখানে লেখাটি থেকে আবার আমরা এই ইউ লেখাতে ক্লিক করলে আন্ডারলাইনটি সরে যাবে। আমাদের এর পরের অপশনটি হচ্ছে বর্ডার। এই যে আমাদের এখানে যে সেলটি রয়েছে এই সেলের চারপাশে কোনো বর্ডার নেই। আমরা যদি এখানে বর্ডার দিতে চাই তাহলে এই যে এখানে যে অপশনটি রয়েছে আমাদের হোম ট্যাবের আন্ডারে বর্ডারের, আমরা এখানে রাইট ক্লিক করলেই আমাদের এখানে অনেক অপশন আসবে যে আমরা কোথায় বর্ডার দিতে চাই। ধরুন আমি অল বর্ডারসে দিতে চাই, তাহলে দেখুন এটা চারপাশে যেরকম কালা 4টি বর্ডার এসেছে। এখানে আমরা যদি একাধিক সেলে বর্ডার দিতে চাই, যেমন ধরুন এখান থেকে আমি কতগুলো সেল সিলেক্ট করলাম, যদি সবকটা সেলে আমি বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমি আবার বর্ডার অপশনে চলে যাব, তারপর অল বর্ডারসে ক্লিক করে দেখুন এখানে সবগুলো সেল বর্ডার হয়ে গেছে। এবং আমি যদি সবগুলো সেল থেকে আবার বর্ডার সরাতে চাই জাস্ট আমার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ক্লিক করার সাথে সাথেই যে বর্ডারগুলো দিয়েছিলাম সেগুলো সব সরে যাবে। এর পরবর্তী টপিকটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখানে যে আমি লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার, এর পেছনে কোনো কালার দিইনি, অর্থাৎ এই সেলটির পিছনে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ সাদা। যদি এই ব্যাকগ্রাউন্ডটা আমি কোনো কালার দিতে চাই জাস্ট এই সেলটি সিলেক্ট করব, তারপরে এখানে যে দেখছেন এই যে অপশনটি রয়েছে ফিল কালার লেখা, এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে অনেকগুলো কালারের অপশন আসবে। দেখুন আমি আমার মাউসের কার্সারটি যেখানে রাখছি আমার এই সেলটি সেই কালার হয়ে যাবে। দেখুন এখানে লালে রাখার সাথে সাথে আমার সেলটি লাল হয়ে গেছে, হলুদে রাখলে হলুদ, তা আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। আবার যদি আপনার কালারটা সরাতে চান আবার এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে নো ফিল নামের একটা অপশন রয়েছে, এই নো ফিলে ক্লিক করলে সে কালারটি সরে যাবে। এরপর আসা যাক ফন্ট। আমি এই যে ফ্রন্ট 1 লেখাটা রয়েছে এটা ক্লিক করে আমার এই যে ফ্রন্ট ট্যাব যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে ক্যারাবিয়া লেখা আছে, আমি এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারি। ধরুন এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম, দেখছেন আমার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আমার দ্বিতীয় ফন্টটিকে অন্য একটি ফন্ট দিতে চাই, এখানে যে ফন্টে ট্যাবে চলে এসে এখান থেকে আমি অন্য আরেকটি ফন্ট সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে দিলাম, দেখেন আমার ফন্টটি অন্যরকম হয়ে গেছে। এরপর আমরা ফন্ট সাইজ নিয়ে আলোচনা করি। আমি এই ফন্টটি সিলেক্ট করলাম, তবে এখানে দেখেন এই যে 11 লেখা রয়েছে, অর্থাৎ আমার ফন্ট সাইজ বর্তমানে 11 রয়েছে। আমি এখানে সিলেক্ট করে আমার ফন্ট সাইজ দেখুন বৃদ্ধি করতে পারি। আমি এখান থেকে 20 দিলে আরও বড় হবে, 28 নিলে আরও বড় হবে। তো আমি আমার প্রয়োজন মতো এখান থেকে এটাকে 18 সিলেক্ট করে দিলাম। আমরা ইচ্ছা করলে ফ্রন্ট সাইড এখান থেকে এই যে দুটি এ চিহ্ন দেখছেন এখানে এ প্লাস এ মাইনাস, এই যেখানে আমরা এখানে ক্লিক করি এ মাইনাস আমার ফ্রন্ট সাইজটি আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এবং এই পাশটাকে বলা হয় এ প্লাস। এটাতে ক্লিক করলে আমার ফ্রন্ট সাইজ যতবার ক্লিক করবো একটু একটু করে বড় হবে, এই পাশটা ক্লিক করে একটু একটু করে ছোটো হবে। এরপরে অপশনটি হচ্ছে আমাদের ফ্রন্ট কালার। এই যে এখানে এ লিখে যেটা কালার চিহ্ন দেখতে পাচ্ছেন, আমরা যে সেলটি এখন সিলেক্ট করে রেখেছি ফ্রন্ট 4, এটা সিলেক্ট করে যদি এখান থেকে আমরা যেই কালার সিলেক্ট করবো আমার ফ্রন্টটি সেই কালার হয়ে যাবে। এখান থেকে আমি লাল কালার সিলেক্ট করলে দেখেন আমার ফ্রন্ট 4 লেখাটি লাল কালার হয়ে গেছে। অথবা যদি আমি এখান থেকে হলুদ দিয়ে দিই আমার ফ্রন্ট যে কালারটি সেটি হলুদ হয়ে যাবে। হলুদ করলে দেখা যাচ্ছে না, তা আমি এটিকে সবুজ করে দিলাম, সরি এটিকে আমি নীল করে দিলাম। এরপরে আমাদের টপিকটি হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে যে স্মিথ নামে আমি একজন লোকের নাম লিখেছি, আমি যদি এই লেখাটিকে আচ্ছা আপনাদের বোঝার জন্য আমি কতগুলো সেলকে আগে মার্চ করে নেই, এই সবগুলো সেলকে আমি মার্চ করলাম। দেখেন আমার স্মিথ লেখাটি আমার সেলের একদম নিচে রয়েছে। এখন যদি আমি এই লেখাটিকে এইখানে মাঝখানে আনতে চাই কীভাবে আনবো, এই যে টপিকটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এই উপরেরগুলো হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট,
অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি লেখাটা দেখেন সবার উপরে চলে এসেছে এবং এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। অর্থাৎ এই যে উপরে 3টা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে লেখাটা এই পাশে আসবে, এখানে ক্লিক করলে মাঝখানে যাবে এবং এখানে ক্লিক করলে এ পাশে আসবে। আর নিচেরটা হচ্ছে আমার হরিজন্টাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ যদি আমি এখানে মাঝখানে ক্লিক করি লেখাটা মাঝখানে আসবে, এখানে ক্লিক করলে আমার লেখাটা নিচে চলে যাবে। এখন আমি যে সেলগুলোকে মার্জ করেছিলাম সেগুলো আবার আনমার্জ করে দিই। আমাদের পরবর্তী অপশনটি হচ্ছে নাম্বারস। দেখুন এখানে আমি কতগুলো নাম্বার শিখেছি। আমি যদি সবগুলো নাম্বার সিলেক্ট করি, তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আমার সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সে যে আমি নাম্বার সিলেক্ট করলাম, এখন দেখেন আমার এই সেলগুলোতে কোনো দশমিক নেই। আমি যদি চাই যে এখানে দশমিকের পরে 2 ঘর অ্যাড হবে, জাস্ট এখানে 2 ঘর দেওয়াই আছে, আমি 3 ঘর, আমি 2 দশমিকের পরে 2 ঘর দিয়ে ওকে প্রেস করে সাথে দেখছেন আমার দশমিকের পরে 2 ঘর চলে এসেছে। আমি যদি দশমিকের পরে এই ঘরের সংখ্যা আরও বাড়াতে চাই, এখান থেকে প্লাসে ক্লিক করে দেখেন দশমিকের পরে ঘরের সংখ্যা আরও বাড়ছে। আর যদি দশমিকের পরে আমি 0 সংখ্যা কমাতে চাই, জাস্ট এখানে যতবার ক্লিক করবো অতগুলো করে দশমিকের পরে 0 কমে যাবে। আমার পরবর্তী অপশনটি হচ্ছে ডেট। এখানে আমি কিছু ডেট লিখে রেখেছি। এখন আমি যদি এই ডেটগুলোকে সিলেক্ট করি, আমি যদি এগুলোকে অন্য স্টাইলে লিখতে চাই, জাস্ট ডেটগুলো সিলেক্ট করব, আবার এই ডায়লগ বক্সটি ওপেন করব। তারপরে এখানে দেখেন ডেট নামের একটা অপশন রয়েছে। তারপরে আমি যদি চাই যে আমার এই ডেটগুলো বিস্তারিত দেখাবে, অর্থাৎ দিনের নাম, তারপরে মাসের নাম, তারপরে তাই এখানে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে 14 করছে, সানডে ডিসেম্বর 4, 2022। বা আমি যদি এভাবে না চাই, আমি যদি অন্য স্টাইলে এগুলো দেখাতে চাই, জাস্ট এখান থেকে আবার ডেটে আসবো। ডেটে আসার পরে যেটা আমি শর্টকাটে লিখতে চাই, আমি জাস্ট এভাবে দিয়ে দিলাম। দেখুন এখন শুধু দিনটা দেখাচ্ছে 4 ডিসেম্বর 2022। অথবা আমি সবগুলোই সংখ্যা আকারে লিখতে পারি, কোনো লেটার না থাকতে পারে, এভাবে লিখতে পারি। দেখুন এখন সবই সংখ্যা হয়ে গেছে, যে 12 তারিখ 12 ডিসেম্বর মাসের 4 তারিখ 2022, এটা হচ্ছে ডিসেম্বর মাসের 5 তারিখ 2022। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ডেটগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারেন বা ডেটগুলোর ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে পাশে আমরা কারেন্সিটাকে দেখব, কারেন্সি কী কাজে আসে। আমি কিছু সংখ্যা লিখেছি, আমি যদি চাই এই সংখ্যাগুলোর পাশে একটা করে ডলার সাইন অ্যাড হবে, তাহলে আমি সবকটাকে সিলেক্ট করব। এখান থেকে আবার এই নাম্বারে চলে যাব, এই একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে একটা অপশন রয়েছে কারেন্সি, এখানে বাই ডিফল্ট ডলার কারেন্সিটা দেওয়া রয়েছে, তো আমি ডলার লিখে ওকে সিলেক্ট করার সাথে দেখছেন সবগুলোর সাথে একটা করে ডলার চিহ্ন যোগ হয়ে গেছে। এখানে আমি যদি চাই যে এগুলোর সাথে একটা দশমিকও যোগ হবে ডলারের পরে, তো জাস্ট এখান থেকে আমি 1 দিতে পারি, যে দশমিকের পরে 1 ঘর করে 0, আমি 2 ঘরই দিয়ে দিই, 2 ঘর করে 0 যোগ হবে। তো এখন দেখছেন দশমিকের পরে 2 ঘর করে 0 রয়েছে এবং ডলার চিহ্ন রয়েছে। এখন আমি ইচ্ছা করলে আমার যে কোনো দেশের কারেন্সির সিম্বল অ্যাড করতে পারি। এখানে পৃথিবীর সব দেশেরই কারেন্সির চিহ্ন রয়েছে। আমি এখানে এসে ক্লিক করার পর দেখুন এখানে পৃথিবীর সব দেশেরই কারেন্সির চিহ্ন আছে। তো এখান থেকে আমি এখান থেকে খুঁজে দেখি আমাদের বাংলাদেশের ডলারের সিম্বলটাও আছে, একটু খুঁজতে হবে। তো আমি দেখি পাওয়া যায় কিনা, আমার হাতের কাছে থাকলে আমরা দিয়ে দেবো। পৃথিবীর সব দেশেরই কারেন্সি রয়েছে এখানে, আপনাদেরকে কষ্ট করে খুঁজে নিতে হবে। এই যে বাংলাদেশের, এই যে দেখেন এখানে ইন্ডিয়ার কারেন্সিটা আমি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার যে রুপিটা। তো আমি এখান থেকে এই যে ইন্ডিয়ার রুপিটা সিলেক্ট করে দিলাম, জাস্ট সিলেক্ট করে ওকে। দেখেন এখানে ইন্ডিয়ার রুপি চিহ্নটি চলে এসেছে। এভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে ফরম্যাটিং ইন এক্সেল এই টপিকগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।